This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা হয়তো সকলেই জানেন যে এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায়, কিন্তু আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যেও নাগরিকত্ব পাওয়া যায়। এবার অনেকেই বলবেন যে দাদা এলটিপি ভিসা, তারপরে ওসিআই যে রয়েছে এগুলো, বা আরও যে অন্যান্য ন্যাচারালাইজেশন পদ্ধতি, এই যে পদ্ধতিগুলো রয়েছে এগুলো নিয়ে আপনি একটু আলোচনা করে দিন। অনেকেই মেসেজ করছেন, তো আমি আপনাদের বলে দিই, বিশেষ করে তাদের জন্য যারা 2014 সালের পরে এসেছেন, কারণ সিএ এর মাধ্যমে ধরুন 2014 সাল অবধি নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। অনেকেই বলবেন দাদা যারা 25 সালে এসেছে বা আসবে, বা যাদের কাছে ভ্যালিড ভিসা রয়েছে, তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে এবং এখানেই থাকতে চায়, সেক্ষেত্রে কি কি প্রসেস রয়েছে, বা এই যে ওসিআই রয়েছে এটা কি ব্যাপার, তাহলে ওসিআই কার্ডের মাধ্যমে আমরা ভারতে বসবাস করতে পারবো কি না, বা ফুল সিটিজেনশিপ নিতে গেলে কি কি করতে হবে, সমস্ত রকমের। অনেকেই আবার বুঝতেই পারে না যে আমাকে কি সিএতে আবেদন করতে হবে, নাকি আমাকে নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা। আবার কিছু মানুষ রয়েছে যাদের কিন্তু বংশধর ভারতীয় ছিল, তারা বর্তমানে বাইরে থাকে, তো সেক্ষেত্রে তাদের কি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে কিনা। এই যে যাবতীয় কোশ্চেন, আরও এরকম নানা রকম অনেক কোশ্চেন আপনারা আমাকে করেন, সেগুলো হয়তো আমি বলতে ভুলে গেছি, কিন্তু সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা অনেকটাই বড় হবে, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে পারিবারিক নাগরিকত্ব 2026 কি বলা হয়েছে। সব চিন্তা শেষ, দেখুন বিস্তারিত। এই যে দেখুন ওসিআই, এটা কি বলা হয়েছে এটাও আমরা দেখব। তাছাড়া ফুল সিটিজেনশিপ বা নাগরিকত্ব সেটা কি, ওসিআর মাধ্যমে পেলে সেটা কি, এলটিপি ভিসার মাধ্যমে পেলে সেটা কি, সিএর মাধ্যমে পেলে সেটা কি, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবার এই যে আমি আর্টিকেলটা দেখে আপনাদের বলবো, এই আর্টিকেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নিজেরাও কিন্তু একদম বাংলায় লেখা রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। তো এখন দেখুন পরিষ্কার করে বলা হয়েছে এই আর্টিকেলে যে ফ্যামিলি সিটিজেনশিপ, পারিবারিক নাগরিকত্ব, আপনার অধিকার যদি পিতামাতার ভারতীয় নাগরিক না হয়, অর্থাৎ আপনার বাবা মা যদি ধরুন ভারতীয় না হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে জন্মসূত্রে, নাকি আবেদনের মাধ্যমে, নাকি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে ভারতীয় নাগরিক হতে পারেন। এখানে বেকেটে আরও একটা জিনিস বলেছে, 2003 থেকে 4 সালের পরে জন্মগ্রহণ করলে আপনাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে, বা আপনাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে আপনাদের কি কি করণীয় বা কি কি করতে হবে সেগুলো আমরা ডিটেলস আজকে দেখব। পরিষ্কার করে এখানে বলেছে যে ফ্যামিলি সিটিজেনশিপ, ভারতে কয়েক দশক ধরে নাগরিকত্ব আইন ক্রমশ কঠোর হয়েছে। আপনি যদি 3 ডিসেম্বর 2004-এর পরে জন্মগ্রহণ করেন, তবে আপনার ভারতীয় নাগরিকত্বের অধিকার আর শুধুমাত্র ভারতীয় মাটিতে জন্ম নেওয়ার উপর ভিত্তি করে থাকবে না। একটি নীতি যা জুস সোলি নামে পরিচিত, পরবর্তীতে আইনটি জুস কি সুঙ্গিন্স এরকম কিছু একটা বলছে, রক্তের অধিকার নীতি অনুসরণ করে কিন্তু আপনাকে মানে নাগরিকত্বের প্রমাণ করতে হবে। এবার এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক কিছু বলতে কেমন রয়েছে, ধরুন জন্মসূত্রে নাগরিকত্বের অবস্থা, আপনি যদি নাগরিক না হন তবে আপনার অধিকার কি রয়েছে, তারপরে আপনি কি ভারতীয় নাগরিক হতে পারেন, তারপরে আপনি ধরুন নাগরিকত্ব বিবর্তন কী কী রয়েছে, সমস্ত কিছু এগুলোর পয়েন্ট রয়েছে। আমি আপনাদের দেখে দেখে বলছি, পয়েন্ট রয়েছে, আমি আপনাদের ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি। দেখুন কি বলছে, যদি আপনার জন্মের সময় আপনার বাবা মায়ের কেউই ভারতীয় নাগরিক না হন, তাহলে সাধারণত আপনার জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার স্বয়ংক্রিয় অধিকার নেই। অর্থাৎ এখানে পরিষ্কার বলছে, যদি আপনার জন্মের সময় আপনার যে বাবা মা রয়েছে তারা কেউই ভারতীয় নয়, সেক্ষেত্রে ওই জন্মসূত্রে আপনি কিন্তু ভারতীয় হতে পারেন না, এটাই কিন্তু বলছে। দেখুন স্বয়ংক্রিয় অধিকার নেই। আচ্ছা, জন্মসূত্রে নাগরিকত্বের অবস্থা অর্থাৎ স্ট্যাটাস বা কিভাবে হয় সেটা যদি আমরা দেখি, দেখুন নাগরিকত্ব বেকেটে সংশোধন বলা রয়েছে। নাগরিকত্ব সংশোধনীয় আইন 2003 অনুসারে ডিসেম্বরের 3 তারিখ 2004-এর বা তারপরে ভারতের জন্মগ্রহণকারী একজন ব্যক্তি শুধুমাত্র তখনই নাগরিক হিসাবে বিবেচিত হয় যদি বাবা মা উভয়ই ভারতের নাগরিক, বা একজন অভিভাবক ভারতের নাগরিক এবং অন্যজন জন্মের সময় অবৈধ অধিবাসী নন। অর্থাৎ বলেছে ধরুন আপনার ডিসেম্বরের 3 তারিখের পরে জন্ম হয়েছে 2004 সালে ভারতে, তো 2004 সালে ডিসেম্বরের 3 তারিখের পরে যদি জন্মগ্রহণ হয়ে থাকে, তাহলে আপনি কি জন্মসূত্রে ভারতীয়? এই নিয়মে কিন্তু বলছেন না, আপনি কিন্তু জন্মসূত্র ভারতীয় নয়, আপনার বাবা মায়ের কি রয়েছে সিটিজেনশিপ ভারতীয় না অন্য, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু হবে, যেটা আমি আপনাদের বলে দিলাম। আচ্ছা, এখানে আরেকবার বলে দিই আপনাদের সুবিধার্থে, যে এখানে বলছে ডিসেম্বরের 3 তারিখ 2004-এ বা তারপরে ভারতের জন্মগ্রহণকারী একজন ব্যক্তি শুধুমাত্র তখনই নাগরিক হিসাবে বিবেচিত হন যদি বাবা এবং মা উভয়েরই নাগরিকত্ব ভারতীয় হয়, বা একজন অভিভাবক ভারতের নাগরিক এবং অন্যজন জন্মের সময় অবৈধ অভিবাসী ছিলেন না, তাহলেই কিন্তু
সেই যে 2004 সালের পরে জন্মগ্রহণ করেছে তাকে কিন্তু ভারতীয় নাগরিক বলে গণ্য করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর এখানে কিছু বৈশিষ্ট্য বলেছে, দেখুন কেমন, যেমন যদি পিতামাতা উভয়ই বিদেশি নাগরিক হন এবং ভারতীয় নাগরিক না হন, তবে শিশু ভারতীয় হাসপাতাল জন্মগ্রহণ করলে জন্মগতভাবে ভারতীয় নাগরিকত্ব অর্জন করে না। দেখুন এখানে কিন্তু দারুণ করে একটা জিনিস, আপনাদের মনের কোশ্চেনগুলো কিন্তু এখানে সব পেয়ে যাবেন। কি বলছে, যে যদি পিতামাতা উভয় বিদেশি, ধরুন বাংলাদেশ থেকে এসেছে আপনার বাবা মা, তাই না, কিন্তু আপনার জন্ম ভারতীয় হসপিটালে হয়েছে, তাহলে সেই সূত্রে আপনি ভারতীয়? অবশ্যই না, এটাই কিন্তু এখানে বলেছে। কারণ আমরা দেখি বাংলাদেশিরা অনেক আমাদের ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ সেখানে কিন্তু চিকিৎসার জন্য আসে। এবার কোনো ধরুন গাইনো পেশেন্ট রয়েছে, যদি ডেলিভারির সময় এখানে আসে বা ডেলিভারি এখানে করান, সিজার এখানে করান, সেক্ষেত্রে কি ওই যে জন্মগ্রহণ হলো সেটা কি তাহলে ভারতীয় নাগরিক হয়ে গেল? যে বাচ্চাটা হবে বাংলাদেশি যে থাকবে লোকটার বা যে মহিলাটার, সেটার যে বাচ্চাটা হলো এখানে আমাদের ইন্ডিয়াতে, তাহলে জন্মসূত্রেই কি হয়ে গেল নাগরিক আমাদের ভারতীয়? না, সেটাই কিন্তু এখানে বলছে যে যদি পিতামাতা উভয়ই বিদেশি নাগরিক হন এবং ভারতীয় নাগরিক না হন, তবে শিশু ভারতীয় হাসপাতাল জন্মগ্রহণ করলেও জন্মগতভাবে ভারতীয় নাগরিকত্ব অর্জন করে না। পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, তারপরে কি বলেছে, আপনি যদি নাগরিক না হন তবে আপনার অধিকার কি? ধরুন আপনি নাগরিক নয়, কিন্তু আপনার অধিকার কি? কি বলছে, আপনি যদি ভারতে অনাগরিক পিতামাতার কাছে জন্মগ্রহণ করেন তাহলে আপনার আইনি মর্যাদা এবং অধিকারগুলি আপনার পিতামাতার জাতীয়তা এবং আপনার বসবাসের উপর নির্ভর করে। অর্থাৎ আপনার যে মনে করুন অধিকার, সেটা আপনার বাবা মায়ের যে মানে নাগরিকত্ব কি রয়েছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি বসবাসের অধিকার, আপনি সাধারণত একজন বিদেশি নাগরিক হিসাবে বিবেচিত হবেন। আপনি ধরুন ভারতে বসবাস করছেন, তাহলে আপনি একজন বিদেশি নাগরিক হিসাবে বিবেচিত হবেন। বৈধভাবে দেশে থাকার জন্য আপনাকে অবশ্যই একটি বৈধ বিদেশি পাসপোর্ট এবং একটি মিলে যাওয়া ভারতীয় ভিসা, কি বলছে, আবাসিক পারমিট থাকতে হবে। অর্থাৎ আপনি যেখানে থাকবেন, যার জন্য ওই এলটিপি ভিসা বা নর্মাল ভিসা সেগুলো কিন্তু আপনার লাগবে এবং আপনার একটা বৈধ পাসপোর্টও কিন্তু লাগবে, এটা কিন্তু এখানে পরিষ্কার বলছে। আচ্ছা, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার কি বলছে, যদিও ভারতীয় সংবিধান সকল ব্যক্তির জন্য কিছু মৌলিক অধিকার প্রদান করে, যেমন ধারা 21-এর অধীনে জীবনের অধিকার, অনেক নাগরিক অধিকার যেমন সরকারি স্কুলে শিক্ষার অধিকার, আপনার ভিসার স্থিতি অধীন হতে পারে, এরকম কিন্তু বলা হয়েছে। ভারতের ওভারসিজ সিটিজেন, যেটা আমি বলছি OCI, দেখুন লেখা আছে OCI, অর্থাৎ ভারতের ওভারসিজ সিটিজেনশিপ, যদি আপনার বাবা মা বা দাদা দাদি একবার ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি OCI কার্ডের জন্য যোগ্য হতে পারেন। এটি দ্বৈত নাগরিকত্ব নয়, তবে এটি একটি আজীবন ভিসা হিসাবে কাজ করে এবং আপনাকে অর্থনৈতিক, আর্থিক এবং শিক্ষাগত ক্ষেত্রে অনাবাসী ভারতীয় অর্থাৎ NRI মতো অধিকার দেয়। এখানে কিন্তু পরিষ্কার বলছে। যদি ক্লিয়ার না হয় আপনারা নিজেরা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন, বাংলায় বারবার করে পড়ে বুঝে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি কি ভারতীয় নাগরিক হতে পারেন? তাহলে এবার বলছে আপনি কি ভারতীয় নাগরিক হতে পারেন। কি বলছে, আপনি যদি দীর্ঘদিন ধরে ভারতে থাকেন তবে আপনি নিবন্ধন বা প্রাকৃতিক কারণের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, যেটা আমরা বলি ন্যাচারালাইজেশন। আপনি ন্যাচারালাইজেশন মাধ্যমে কিন্তু আবেদন করতেই পারেন ভারতীয় নাগরিকত্বের জন্য, যে আপনি এতদিন ধরে এখানে আছেন, আপনি এখন নাগরিকত্বের জন্য আবেদন করতে চান। সেজন্য বলছে দেখুন নিবন্ধনের মাধ্যম, আপনি যদি ভারতীয় বংশোদ্ভূত হন, যেমন আপনার দাদা দাদি ভারতীয় ছিলেন, আপনি 7 বছর ভারতে বসবাস করার পরে আবেদন করতে পারেন। অর্থাৎ ধরুন আপনার এই যে দাদা দিদির কথা বলছে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি ভারতে 7 বছর ধরে বসবাস করেন ভিসার মাধ্যমে বা অবৈধভাবে যেভাবে ছিলেন, তাহলে কিন্তু আপনি আপনার যে ভারতীয় নাগরিকত্বের আবেদন সেটা আপনি করতে পারবেন 7 বছর পরে, এটা কিন্তু বলেছে। আচ্ছা, প্রকৃতিকরণের মাধ্যমে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে বলছে যদি আপনার কোনো ভারতীয় বংশধর না থাকে, কোনো ভারতীয় বংশধর নেই, তাহলে আপনি 12 বছর পর ভারতে বসবাস করার পর, অর্থাৎ 12 বছর ধরে ভারতে বসবাস করার পর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। বিশেষ করে আবেদনের ঠিক 12 মাস এবং আগের 14 বছর, মোট 11 বছর। অর্থাৎ আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এখানে লেখাটা একটু অন্যরকমভাবে বলা হয়েছে। মানে ধরুন আপনি 12 বছর ধরে ভারতে রয়েছেন, তাহলে অবশ্যই অবশ্যই 11 বছর আপনি ধরুন ভারতে ছিলেন, আবার বাংলাদেশ চলে গেছেন, আবার আসছেন, আবার থেকেছেন, এরকম করেছেন। কিন্তু লাস্ট 12 মাস, ধরুন 12 বছর যে বছরটাই হচ্ছে
সে বছরটায় আপনি কিন্তু যাওয়া আসা করতে পারবেন না, টানা কিন্তু আপনাকে ভারতেই থাকতে হবে। মানে 11 বছর আপনি যাওয়া আসা করেছেন, হয়তো আপনার জমি ওখানে আছে, চাষবাস করতে যান আবার চলে আসেন, এরকম কিছু একটা হয়েছে। কিন্তু যখন 12 বছরটা হচ্ছে, ধরুন 11 বছর ধরে আপনি থেকেছেন, এবার 12 নম্বর বছর চলছে, সেক্ষেত্রে আপনি একদিনের জন্য বাইরে থাকতে পারবেন না, আপনাকে ভারতেই থাকতে হবে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ বিশেষ করে আবেদনের ঠিক 12 মাস এবং আগের যে ওই 11 বছর, মোট কিন্তু 12 বছর আপনাকে এখানে থাকতেই হবে, এটা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, এটা গেল। তারপরে কি বলেছে, সংক্ষিপ্ত সারণী দিয়েছে নাগরিকত্ব বিবর্তনের, যেমন জন্ম তারিখ এবং নাগরিকত্বের প্রয়োজনীয়তা। ধরুন জন্ম যাদের এখানে বলেছে যে 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 অবধি যাদের জন্মগ্রহণ, তাহলে কি হবে তাদের, দেখুন পরিষ্কার বলছে নাগরিকত্বের প্রয়োজনীয়তা, মানে প্রয়োজন রয়েছে কিনা। এখানে দেখুন পরিষ্কার করে বলে দিয়েছে যে ভারতে জন্মগ্রহণ, মাতার জাতীয়তা কোনো ব্যাপার না, অর্থাৎ পিতামাতার যে জাতীয়তা সেটা কোনো ব্যাপার না। অর্থাৎ 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 অবধি যাদের জন্ম, তাদের বলছে ভারতে জন্মগ্রহণ যদি আপনি করে থাকেন তাহলে আপনি নাগরিকত্ব, আপনার কিন্তু প্রয়োজন নেই নাগরিকত্ব নেওয়ার। বেকেটে আবার এটাও বলে দিয়েছে যে পিতা মাতার জাতীয়তা কোনো ব্যাপার না। অর্থাৎ ধরুন আপনি 1987 সালের আগে জন্মগ্রহণ করেছেন ভারতে এবং আপনার বাবা মা বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি, সেটা দিয়ে কিচ্ছু যায় আসে না। কেননা এখানে বেকেটে বলেই দিয়েছে যে আপনার যে মাতা পিতার জাতীয়তা সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি এখানে 1987 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন মানে আপনি সরাসরি ভারতীয়। আচ্ছা, তারপরে বলছে আরেকটা জন্ম তারিখ, সেটা হচ্ছে জুলাই 1, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ 1987 থেকে ডিসেম্বরের 3 তারিখ 2004 সাল অবধি যদি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে কি বলেছে, ভারতে জন্মগ্রহণ করা প্লাস কমপক্ষে একজন পিতামাতা একজন ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে। অর্থাৎ আপনার জন্মগ্রহণ তো ভারতে করতেই হবে, মানে 2004 সালের মধ্যে, 1987 থেকে 4 সালের মধ্যে আপনাকে ভারতে জন্মগ্রহণ করতেই হবে। এবং করার পরে আপনার যে জন্ম করলেই আপনি সোজাসুজি ভারতীয় নাগরিক হয়ে গেলেন এটা না, কিন্তু 87 সালের আগে অবধি, 87 সালের আগে অবধি যারা জন্মগ্রহণ করেছে তারা সরাসরি নাগরিক হচ্ছে, বাবা মা কোথাকার সেটা দেখছে না। কিন্তু আপনার 1987 থেকে 2004 সালের মধ্যে জন্মগ্রহণ হয়েছে, সেক্ষেত্রে আপনাকে ভারতে জন্মগ্রহণ করতেই হচ্ছে, সাথে সাথে আপনার বাবা অথবা মা যে কোনো একজনকে কিন্তু ভারতীয় নাগরিক হতেই হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা জিনিস বলেছে, সেটা হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ 2004-এর পর যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে কি বলেছে, আপনাকে ভারতে তো জন্মগ্রহণ করতেই হচ্ছে, সাথে বাবা মা উভয়েরই নাগরিকত্ব কিন্তু অবশ্যই ভারতীয় হতে হবে। বেকেটে এটা বলেছে একজন নাগরিক এবং অন্যজন অবৈধ অভিবাসী নন, তাহলেও কিন্তু হয়ে যাবে, এটাই কিন্তু পরিষ্কার বলেছে। আচ্ছা, এবার আমরা চলে আসি একটি ওসিআই কার্ডের জন্য যোগ্যতার প্রয়োজনীয়তা বা নাগরিকত্ব নিবন্ধনের প্রক্রিয়া। কেউ ধরুন এই ওসিআই আবেদন করতে চায়, সেক্ষেত্রে কি কি পদ্ধতি রয়েছে। দেখুন, আপনি যদি একজন বিদেশি নাগরিক হন যা 2004-এর পরে অনাগরিক পিতামাতার কাছে ভারতে জন্মগ্রহণ করেন, তবে আপনার নাগরিকত্বের স্বয়ংক্রিয় অধিকার নেই। যাই হোক, ভারতে একটি স্ট্যাটাস সুরক্ষিত করার জন্য আপনার কাছে দুটি প্রাথমিক কিন্তু আইডি পথ রয়েছে, বা দুটো কিন্তু পথ রয়েছে যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা ধরে রাখতে পারবেন। কি, ওসিআই, ভারতীয় বিদেশি নাগরিক কার্ড বা সম্পূর্ণ নাগরিকত্ব, এই দুটোর মাধ্যমে। তো এই দুটো রয়েছে, অর্থাৎ ওসিআই বা সম্পূর্ণ নাগরিকত্ব। এবার ওসিআই আর সম্পূর্ণ নাগরিকত্বটা কি জিনিস, দেখুন আমি আপনাদের বলে দিই। ওসিআই ভারতের বিদেশি নাগরিক যারা রয়েছে বা যাদের মানে এই যে ওসিআই কার্ড দরকার, তারা কিভাবে আবেদন করতে পারে এবং কাদের করতে হবে কাদের করতে হবে না, এগুলো কিন্তু ডিটেলস এখানে বলেছে। আপনাদের বারবার বলছি যে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে আছে, আপনারা ওখানে ক্লিক করে এটা কিন্তু নিজেরাও পড়ে নিতে পারেন আমার কথা বুঝতে না পারলে। দেখুন, একটি ওসিআই কার্ড প্রায়ই সবচেয়ে ব্যবহারিক পছন্দ। এটি একটি আজীবন ভিসা, কাজ করার অধিকার এবং ভারতীয় নাগরিকদের সাথে অনেক সমতা অধিকার প্রদান করে, ভোট দেওয়া এবং পাবলিক অফিস ধারণ করা ছাড়া। অর্থাৎ আপনার কাছে যদি এই ওসিআই কার্ড থাকে, তাহলে আপনি শুধুমাত্র ভারতীয় যে ভোট অধিকার সেটা পাবেন না, এবং পাবলিক অফিস ধারণ করা এটাও আপনি পারবেন না, বাকি সমস্ত কিছুই পাবেন। এবার আমরা দেখি যোগ্যতা। দেখুন, এখানে পরিষ্কার বলছে ভারতীয় বংশধর। আপনি আবেদন করতে পারবেন যদি আপনার বাবা মা, দাদা দিদি বা দাদা দাদি, এখানে বলেছে বাবা পিতামাতার মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন। অর্থাৎ আপনার যে কোনো বংশভূত যদি ভারতীয় হয়ে থাকে, তাহলে আপনি এই ওসিআই কার্ডের জন্য আবেদন করতে পারেন। আচ্ছা, কী বলছে, পূর্ববর্তী নাগরিকত্ব, বা এখানে আমরা বলতে পারি আপনি যদি কখনো একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন, যেমন যদি আপনি 2004 সালের আগে জন্মগ্রহণ করেন
এবং পরে এটি হারিয়ে ফেলেন, আপনি যোগ্য। এটা কিন্তু পরিষ্কার বলেছে। আচ্ছা, একবার বর্জনীয় কিন্তু বলেছে, আপনি যোগ্য নন যদি আপনি বা আপনার পূর্বপুরুষের কেউ কখনো পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন। অর্থাৎ এখানে পরিষ্কার বলছে আপনি কখন যোগ্য নন, যদি আপনার কোনো পূর্বপুরুষ পাকিস্তানি বা বাংলাদেশি হয়ে থাকে বা কখনো নাগরিক ছিলেন, তাহলে কিন্তু আপনারা এইটার জন্য যোগ্য নয়। তাহলে মূল সুবিধা কি রয়েছে এই ওসিআই এর? দেখুন বলছে, এখানে পরিষ্কার করে বলা হয়েছে, কি বলা হয়েছে, থাকার সময়কালে বা এই যে ওসিআই থাকার সময়কালে এখানে এফআরআরও পুলিশের কাছে রিপোর্ট করার দরকার নেই। অর্থাৎ আপনার কিন্তু মানে কোনো রকম রিপোর্ট করতে হবে না থাকার জন্য, বা এই যে বিদেশি আসলে যে যে নিয়মকানুনগুলো মানতে হয় এগুলো মানতে হবে না। ভারতে অকৃষি সম্পত্তি কিনতে পারবেন, অর্থাৎ যে কৃষিকাজ হয় জমিগুলোতে সেটা আপনি কিনতে পারবেন না, কিন্তু অকৃষিকাজ যে সম্পত্তি সেটা আপনি কিনতেই পারবেন। আচ্ছা, তারপরে শিক্ষার জন্য এনআরআইদের সাথে সমতা, অর্থাৎ জিইই বা নেট আসন, এগুলো কিন্তু সমস্ত কিছুতে আবেদন করতে পারবেন। এবং পেশাদার অনুশীলন রয়েছে, ডাক্তার ইত্যাদি কিন্তু আপনারা হতেই পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে কি বলছে, সম্পূর্ণ ভারতীয় নাগরিকত্বের পথ। এবার ধরুন আপনি ওসিআই করবেন না, যারা যে সম্পূর্ণ ভারতীয় নাগরিকত্ব হচ্ছে সিএ এর মাধ্যমে ওই রকম আপনি করতে চান, সেক্ষেত্রে কিভাবে করবেন? দেখুন এখানে বলেছে সম্পূর্ণ ভারতীয় নাগরিকত্বের পথ। আপনি যদি একজন পূর্ণ নাগরিক হতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিবন্ধন ধারা 5 বা প্রাকৃতিক কারণের ধারা 6 প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এবার এখানে কিছু কিছু না সেকশন রয়েছে, ধারা রয়েছে, সেই ধারা অনুযায়ী কারা এলিজিবল রয়েছে, কি কি দরকার, এটা কিন্তু একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে, যেটা আমি আপনাদের জন্য সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আপনারা একটু ক্লিক করে দেখে নেবেন নিজেরা, আমি তাও বলে দিচ্ছি আপনাদের। প্রথমে বলছে সেকশন অর্থাৎ ধারা, তারপর হু ইজ এলিজিবল, কারা যোগ্য, মেন রিকোয়ারমেন্ট, কি কি প্রয়োজন রয়েছে। দেখুন এখানে 1 নম্বরে বলছে সেকশন 5(1)(f), এই যে সেকশন রয়েছে এই সেকশন অনুযায়ী বলেছে ভারতীয় বংশধর বা পিতামাতা ছিলেন স্বাধীন ভারতের নাগরিক, তাহলে আপনারা এলিজিবল। এবং আপনাদের কি লাগবে, আবেদনের ঠিক আগে 1 বছর আপনাকে অবশ্যই ভারতে থাকতে হবে। আবেদন যখন করবেন তার 1 বছর আগে বা সেই আগের 1 বছরটা যেন ভারতেই থাকেন, এটা রয়েছে। আচ্ছা, সেকশন 5(1)(g), এই যে সেকশন 5(1)(g) রয়েছে, এখানে কি বলেছে, নিবন্ধিত ওসিআই কার্ডধারীরা, অর্থাৎ ধরুন কারা এলিজিবল, যাদের কাছে ওসিআই কার্ড রয়েছে তারা কিন্তু ফুল নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে এই সেকশনের মাধ্যমে। আবেদন করার আগে 5 বছরের জন্য ওসিআই হতে হবে এবং 1 বছর থাকতে হবে ভারতে। অর্থাৎ ধরুন আপনি ফুল নাগরিকত্ব পেতে চান, আপনার কাছে ওসিআই কার্ড ছিল, সেই কার্ডের মাধ্যমে আপনি যদি ভারতীয় ফুল নাগরিকত্ব পেতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 5 বছর ধরে ওই ওসিআই কার্ডের মাধ্যমে আপনি ভারতে থাকতে হবে, তারপরে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু আপনাকে 1 বছর ধরে যে আবেদন করার যে 1 বছরটা রয়েছে আগের 1 বছর, সেটা ভারতেই থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে বলছে সেকশন 6 বা ধারা 6, কি বলছে, বিদেশি যাদের কোনো ভারতীয় বংশ নেই তারা কিন্তু ফুল নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। বেকেটে বলেছে প্রাকৃতিকরণের মাধ্যমে, অর্থাৎ ন্যাচারালাইজেশন। এখানে কি কি দরকার, রেসাইড ইন ইন্ডিয়া ফর 12 ইয়ার্স, স্পেশালি 1 ইয়ার ইমিডিয়েটলি প্রিসিডিং প্লাস 11 ইয়ার্স ইন টোটাল। অর্থাৎ বলেছে যে আপনি যখন ফুল নাগরিকত্ব আবেদন করবেন সেকশন 6 এর মাধ্যমে, বা আমরা দেখি সিএতে আবেদন করতে গেলে সেকশন বি হয়, তো সেক্ষেত্রে এই সেকশন এতে বলেছে আপনাকে কম করে ভারতে বসবাস করতে হবে 12 বছর ন্যাচারালাইজেশনের জন্য। এবং সাথে সাথে কি বলেছে যে 11 বছর তো থাকছে, এবং লাস্ট যে 1 বছর অর্থাৎ যে 12 নম্বর বছর, এই গোটা বছরটাই আপনাকে ভারতে থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। গেল, তারপরে কি বলছে, কিভাবে আবেদন করবেন বা প্রক্রিয়া কি রয়েছে। এখানে যদি আমরা দেখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা MHA একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে সমস্ত অ্যাপ্লিকেশন পরিচালনা করে, যেটা কি CAA। আমি আপনাদের বলছি, অনলাইন আবেদন, ভারতীয় নাগরিকত্ব অনলাইন পোর্টালে নিবন্ধন করুন, যেটা আমি বললাম সি এর মাধ্যমে কিন্তু, বা সেই পোর্টালের মাধ্যমে এগুলো করতে পারেন। প্রয়োজনীয় নথি কি রয়েছে, দেখুন প্রয়োজনীয় নথি যদি আমরা দেখি, আপনার বর্তমান বিদেশি পাসপোর্টের কপি, আপনি বর্তমানে যে বিদেশি সেটার পাসপোর্টের কপি আপনাকে দিতে হবে, বৈধ ভিসা বা আবাসিক পারমিট আপনাকে দিতে হবে, প্রয়োজনীয় আপনি অবৈধ অভিবাসী হলে আবেদন করতে পারবেন না, এটাও কিন্তু এখানে বলে দিয়েছে। আচ্ছা, তারপরে জন্ম শংসাপত্র ভারতের বাইরে জারি করা হলে সেটা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, আপনার পিতামাতার ভারতীয় বংশোদ্ভূত প্রমাণ সেটা কিন্তু লাগবে, বা ওসিআই বা রেজিস্ট্রেশনের জন্য সেটা কিন্তু দরকার। আচ্ছা, এখানে শারীরিক জমা, এখানে কি বলছে, ফিজিক্যাল মানে ডিপোজিটের মধ্যে বলছে অনলাইনে আবেদন করার পরে আপনাকে অবশ্যই একটি হার্ড কপি জমা দিতে হবে জেলা কালেক্টর, জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ DMA এর কাছে আপনার বর্তমান
বসবাসের ক্ষেত্রে। আচ্ছা, নিরাপত্তা ছাড়পত্র কি বলছে? আবেদনটি MHA এবং স্থানীয় পুলিশ দ্বারা যাচাই করা হবে। অনুমোদিত হলে আপনি একটি স্বীকৃতিপ্রাপ্ত যে বা স্বীকৃতিপত্র সেটা কিন্তু আপনারা পাবেন। আচ্ছা, ত্যাগ এখানে কি বলেছে? চূড়ান্ত শংসাপত্র পেতে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি আপনার বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন, কারণ ভারত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। এইখানে আপনাদের অনেকের কোশ্চেন হতে পারে যে দাদা আমরা বাংলাদেশি বলে নিজেদের ঘোষণা করে দিচ্ছি, এক্ষেত্রে আমাদের প্রবলেম হবে কিনা, আমার অনেক জমি রয়েছে, আমার চাকরি রয়েছে, আমার এই রয়েছে ওই রয়েছে। দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে চূড়ান্ত শংসাপত্র পেতে, পুরোপুরিভাবে বা ফুল নাগরিকত্ব পেতে, ভারতীয় ফুল নাগরিকত্ব পেতে আপনাকে অবশ্যই প্রমাণ দিতে হবে যে আপনি আগে যে দেশের নাগরিক ছিলেন, সে বাংলাদেশের হন, পাকিস্তানের হন বা অন্য কোথাকার, আপনাকে কিন্তু আপনার আগের দেশের নাগরিকত্ব ছাড়তে হবে। যদি আপনি আগের দেশের নাগরিকত্ব না ছাড়েন তাহলে ভারতীয় নাগরিকত্ব পাবেন না, কেননা এখানে বলেছে ভারত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। ধরুন আমি এ দেশেরও নাগরিক আবার ও দেশেরও নাগরিক, এটা ভারত অ্যালাউ করে না, সেক্ষেত্রে দ্বৈত নাগরিক অনুমোদন দেয় না বলেই আপনাকে আগের দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এখানে বলছে সতর্কতা। যদি আপনার বয়স 18 বছরের বেশি হয় এবং আপনার বাবা মা আপনাকে নিবন্ধন না করার কারণে অবৈধ ভিসা পারমিট ছাড়াই আপনার সারা জীবন ভারতে বসবাস করেন, তাহলে আপনাকে অবৈধ অভিবাসী হিসাবে শ্রেণীভুক্ত করা হতে পারে। পরিষ্কার করে কিন্তু বলা রয়েছে, ডিটেলসে শুনবেন, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। এটি আপনার নাগরিকত্বের আবেদন ব্লক করতে পারে। দেখুন এখানে কিন্তু বলেছে, প্রথমে আপনার আবাসিক অবস্থা নিয়মিত করার জন্য একজন আইনি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করার জন্য একটি অত্যন্ত বাঞ্ছনীয় বা অত্যন্ত দরকার, এটা কিন্তু বলেছে। কি করা উচিত এবার আপনার তো বুঝতে পারবেন না, সেক্ষেত্রে অ্যাডভোকেট দিয়ে আইনজীবীর সাথে কথা বলে তারা কীভাবে কি বলে সেই অনুযায়ী কিন্তু আপনাদের কাজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপর কি বলছে যে এই প্রক্রিয়াগুলি করতে আপনাকে সাহায্য করবে, বা এই যে OCI কার্ড ধরুন আপনি করতে চান, সেক্ষেত্রে কিভাবে করতে পারেন, না প্রাকৃতিকরণের মাধ্যমে আপনি কিভাবে নাগরিকত্ব পাবেন, যদি না থাকে আপনার সেগুলো কি করবেন, উভয়ের জন্য কিন্তু বিস্তারিত নথির এখানে চেকলিস্ট দিয়েছে। আপনাদের জন্য একদম লিঙ্ক খোলা রয়েছে, আপনার ডিসক্রিপশনে ক্লিক করবেন, এটা খুলে যাবে, নিজেরা পড়ে নেবেন, নিজেদের কাছে সেভ করে রাখবেন, যা যা দরকার এখান থেকে পড়ে পেয়ে যাবেন। বারবার আমাকে জিজ্ঞেস করতে হবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে না, কমেন্টও করতে হবে না, কমেন্ট করে দেবেন। আচ্ছা, তারপরে কি বলছে? OCI কার্ড চেকলিস্ট বা ভারতীয় পূর্বপুরুষ যদি থাকে তাহলে কিভাবে OCI কার্ডের জন্য আবেদন করবে। আপনি যদি 2004-এর পরে জন্ম করেন এবং বাবা মায়ের কাছে যারা ভারতীয় নাগরিক ছিলেন না, বা যাদের বাবা মা ভারতীয় নাগরিক ছিলেন না কিন্তু আপনার বাবা মা দাদা দাদি বা পিতাসম ভারতের নাগরিক একসময় ছিলেন, তবে এটি সবচেয়ে সাধারণ পথ। কি বাধ্যতামূলক নথি? বর্তমান বিদেশি পাসপোর্ট, কমপক্ষে 6 মাস বৈধতা থাকতে হবে এবং জন্ম সনদ বলছে পিতামাতার উভয়ের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যদি ভারতের বাইরে জারি করা হয় তবে এটি অবশ্যই কিন্তু অপস্টিল্ড বা সেই দেশে ভারতীয় মিশনের দ্বারা মানে প্রাপ্তি হতে হবে, এটা কিন্তু বলেছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ভারতীয় বংশগত প্রমাণ, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনার মূল ভারতীয় আত্মীয়দের জন্য নিম্নলিখিত মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে, যেমন তাদের ভারতীয় পাসপোর্টের কপি প্রথম এবং শেষের পৃষ্ঠা এখানে বলে দিয়েছে। ভারতের জেলা ম্যাজিস্ট্রেট কালেক্টর দ্বারা জারি করা আবাসিক শংসাপত্র বা জন্ম শংসাপত্র। ওকে, তারপরে কি বলছে? ভারত থেকে রাজস্ব রেকর্ড বা সম্পত্তি নথি, যদি অন্য নথি অনুলব্ধ হয় সেটাও কিন্তু দিলে হবে। আচ্ছা, রিলেশনশিপ লিঙ্কেজ, আপনি যদি দাদা দাদির উপর ভিত্তি করে আবেদন করেন তাহলে সেই দাদা দাদির সাথে আপনার লিঙ্ক প্রমাণ করার জন্য আপনাকে অবশ্যই আপনার বাবা মায়ের জন্ম শংসাপত্র সরবরাহ করতে হবে। আচ্ছা, ঠিকানা প্রমাণ, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল বা আপনার পিতামাতার থাকলেও হয়ে যাবে, এটি কিন্তু আপনার লাগবে, বা লিজ চুক্তি যদি থেকে থাকে সেটা থাকলেও হয়ে যাবে। এবার বলছে ফটোগ্রাফ, হালকা ব্যাকগ্রাউন্ড সহ দুটি 2x2 ইঞ্চ অর্থাৎ 51x51 মিলিমিটার ফটো, যেটা কিন্তু সাদা আপনার লাগবে, সাদা নয় কিন্তু বলে দিয়েছে। তারপরে যদি আমরা দেখি অর্থাৎ কালার ছবি লাগবে। বলছে ন্যাচারালাইজেশন চেকলিস্ট দ্বারা নাগরিকত্ব, ধারা 6-এর মাধ্যমে যারা নাগরিকত্ব পেতে চায় ন্যাচারালাইজেশন মানে তাদের কী কী লাগবে। বলছে আপনি যদি 12+ বছর ধরে ভারতে থাকেন তবে আপনার কোনো ভারতীয় বংশধর না থাকে তবে আপনি সম্পূর্ণ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ধরুন আপনাদের ভারতের কোনো বংশগত কেউ নেই, আপনি ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেতে চান, তাহলে আপনাকে 12 বছর ধরে ভারতে থাকতে হবে। আচ্ছা, গেল। তারপরে কি বলেছে? বাধ্যতামূলক নথি, ফর্ম 8 আপনাকে কিন্তু দিতেই হবে। ফর্ম 8 আপনাকে ফিল আপ করতে হবে প্রাকৃতিকরণের জন্য নির্দিষ্ট আবেদন ফর্ম। আচ্ছা,
বৈধ বিদেশি পাসপোর্ট, আপনার বর্তমান পাসপোর্টের একটি অনুলিপি দিতে হবে। বৈধ আবাসিক পারমিট, এটা কিন্তু আপনাকে দিতে হবে। আচ্ছা, এখানে প্রমাণ যে ভারতে আপনার অবস্থান জুড়ে বৈধ ছিল, বা এখানে কিন্তু বলে দিয়েছে যে FRRO দ্বারা জারি করা হলো। জন্ম সনদ, আপনার বয়স এবং পরিচয় প্রতিষ্ঠা করতে সেটা কিন্তু লাগবে। চরিত্রের হলফনামা বা আমরা বলতে পারি ক্যারেক্টার সার্টিফিকেট, ভারতীয় নাগরিকদের কাছ থেকে 2টি হলফনামা আপনাকে বা ভালো চরিত্রে সাক্ষ্য দিতে হবে যে আপনি গুন্ডামস্তানি বা মার্ডার কেসের সাথে বা কোনো সাথে যুক্ত নেই, সেটার প্রমাণ কিন্তু দিতে হবে। ক্যারেক্টার আপনার কেমন সেটার সার্টিফিকেট লাগবে। আচ্ছা, ভাষা শংসাপত্র, 2টি শংসাপত্র একটি স্কুল বা একটি স্বীকৃতি কর্তৃপক্ষ কিন্তু দিতে পারে, প্রমাণ করে যে আপনার 8ম তফসিলে বা তালিকাভুক্ত অন্তত একটি ভারতীয় ভাষার জ্ঞান রয়েছে, সে বাংলা হোক, হিন্দি হোক, ভারতীয় যে ভাষা সেই ভাষার জ্ঞান রয়েছে, তাহলে কিন্তু হবে। অবশ্যই কিন্তু বেকেটে বলে দিয়েছে কোন কোন ভাষাগুলো কিন্তু হবে, যেমন তালিকাভুক্ত অন্তত একটি ভারতীয় ভাষার জ্ঞান রয়েছে, বেকেটে বলেছে হিন্দি, বাংলা, তামিল ইত্যাদি। এই ভাষাগুলো জানা থাকলে আপনি পারবেন আবেদন করতে। আচ্ছা, সংবাদপত্রের বিজ্ঞাপন, আপনাকে অবশ্যই 2টি স্থানীয় সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, একটি ইংরেজিতে এবং একটি স্থানীয় ভাষায়, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার আপনার অভিপ্রায় ঘোষণা করে, এটা কিন্তু বলেছে। আচ্ছা, তারপরে ফি, আবেদন ফি বর্তমান প্রায় 1500 টাকার জন্য ব্যাংক চালানের একটি কপি আপনার লাগবে, সেটার মাধ্যমে আবেদন করতে পারবেন। আচ্ছা, এবার আমরা দেখি তুলনা কোনটি আপনার জন্য সঠিক। দেখুন, ফিচার বলেছে, বৈশিষ্ট্য, OCI কার্ড এবং ফুল সিটিজেনশিপ, আপনি তাহলে কোনটার জন্য এলিজেবল বা কোনটা আপনি আবেদন করবেন এতক্ষণ ধরে আপনারা দেখলেন। এবার এখানে বলছে যে ফিচার্সে বলেছে বা বৈশিষ্ট্যতে বলেছে যোগ্যতা। যোগ্যতা যদি আমরা দেখি, OCI কার্ড যাদের কাছে রয়েছে তাহলে অবশ্যই ভারতীয় বংশের প্রয়োজন। আর যদি ফুল সিটিজেন আপনি পেতে চান, ফুল সিটিজেনশিপ, সেক্ষেত্রে কোনো পূর্বপুরুষের প্রয়োজন নেই, বেকেটে 12 বছর থাকলেই হয়ে যাবে, 12 বছর ধরে ভারতে বসবাস করলেই হয়ে যাবে। এবার আরেকটা ফিচার্স বলছে, সেটা দ্বৈত অবস্থা অর্থাৎ ডুয়াল স্ট্যাটাস। আপনি যদি মনে করুন যে OCI কার্ড নিতে চান, সেক্ষেত্রে আপনার বিদেশি পাসপোর্ট রাখুন, থাকুক, কোনো প্রবলেম নেই, কিন্তু ফুল নাগরিকত্ব পেতে হলে বিদেশি পাসপোর্ট ত্যাগ করতে হবে, এটা কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, ভোটের অধিকার, আপনি যদি OCI কার্ডের মাধ্যমে ভারতে থাকেন তাহলে আপনি ভোট অধিকার পাবেন না, এবং আপনি যদি ফুল সিটিজেনশিপ নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভোটের নাগরিকত্বর যে যা যা পাওয়ার কথা সবই কিন্তু পাবেন, এটা কিন্তু হ্যাঁ বলা রয়েছে। আচ্ছা, ভ্রমণ সহজ, কি বলেছে, আপনার কাছে যদি OCI কার্ড থাকে তাহলে মাল্টি এন্ট্রি, আপনি আজীবন ভিসা পেয়ে যাবেন OCI কার্ডের মাধ্যমে ভারতে থাকার জন্য। আবার যদি আপনি মনে করুন ফুল সিটিজেনশিপ নিয়ে নেন, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ভারতীয় পাসপোর্ট আপনার কাছে থাকবে, আপনি ভারতীয় বলে গণ্য হবেন। আচ্ছা, সম্পত্তির ক্ষেত্রে চলে আসি, আপনার কাছে যদি OCI কার্ড থাকে তাহলে কৃষি জমি ছাড়া সব কিনতে পারবেন, আপনি কৃষি জমি ছাড়া সমস্ত জমি কিনতে পারবেন। আর এখানে যদি আপনি ফুল সিটিজেনশিপ নিয়ে নেন তাহলে যে কোনো প্রপার্টি, যে কোনো সম্পত্তি কিনতে পারবেন, এটাই কিন্তু এখানে বলেছে। এবার শেষ বলেছে মন্তব্যতে কি বলেছে, অবৈধ অভিবাসী স্থিতি, আপনি যদি আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে ভারতে থেকে থাকেন তবে আপনাকে অবৈধ অভিবাসী হিসাবে বিবেচনা করা হবে। বর্তমানে আইন অনুযায়ী একজন অবৈধ অভিবাসী নাগরিকত্ব বা OCI এর জন্য আবেদন করতে পারেন না। আচ্ছা, আপনাকে প্রথমে আপনার থাকার নিয়মিত মানে পারমিশন নিতে হবে, তারপরে আপনি এগুলোর জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, ত্যাগ, ভারতের দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না, আপনি যদি পূর্ণ নাগরিকত্ব বেছে নেন তাহলে আপনাকে অবশ্যই আইনত আপনার বর্তমান জাতীয়তা ত্যাগ করতে হবে, অর্থাৎ আপনি বর্তমানে বাংলাদেশি রয়েছেন, সেই নাগরিকত্ব ত্যাগ করে তারপরেই কিন্তু আপনাকে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, 1 বছর নিয়ম, উভয় পথের জন্য আপনাকে অবশ্যই আপনাদের আবেদনের তারিখের ঠিক আগের 12 মাস ভারতে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ ফিজিক্যালি থাকতে হবে আপনাকে এখানে। আপনি যাচ্ছেন আসছেন, অনেকেই আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে যে দাদা আমরা ভারতে থাকি, কিন্তু আমরা ভারতে জায়গা টাকা কিনে বাড়িও করেছি, কিন্তু আমরা বাংলাদেশে থাকি আবার এখানেও আসি, ওরকম করলে হবে না, আপনাকে এখানেই থাকতে হবে। আর এখানে কিন্তু অফিসিয়াল লিঙ্কও দেওয়া হয়েছে সিএ ওয়েবসাইটের, আপনারা সেখানে ক্লিক করে আবেদনটাও সম্পূর্ণ করতে পারবেন। এর আগের ভিডিওতেই আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের আবেদনগুলো সম্পূর্ণ করতে পারেন। সমস্ত কিছু বলে দিলাম, এরপরেও কিন্তু আপনাদের কারো না কারো কোনো না কোনো কোশ্চেন থাকবে, অবশ্যই সেই কোশ্চেনটা আপনি কমেন্টে জানাবেন, আমি সেই কোশ্চেনের উত্তর নিয়ে আমি আবার ভিডিও বানিয়ে দেবো বা কমেন্টে আপনার রিপ্লাই দিয়ে দেবো। আশা
আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে পারিবারিক নাগরিকত্ব 2026 যে লেখা রয়েছে এটা আসলে কিভাবে কি বোঝানো হয়েছে, সব চিন্তা শেষ কিভাবে হলো, কিভাবে আপনারা ওসিআই পেতে পারেন, এলটিবি পেতে পারেন। এবার এলটিবি অনেকেই জানেন না, লং টার্ম ভিসা, সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, যার জন্য এখানের ভিডিওটাকে আর লম্বা করলাম না, আপনারা সেটা দেখে নেবেন, বুঝে যাবেন এলটিবি ভিসার মাধ্যমে কিভাবে আপনাকে ভারতে থাকতে হবে, বা আপনারা কিভাবে ওসিআই কার্ড পেতে পারেন, ফুল নাগরিকত্ব কিভাবে পেতে পারেন, ন্যাচারালাইজেশন মানে কিভাবে পাবেন, মানে প্রাকৃতিকরণের মাধ্যমে কিভাবে পাবেন, কোন সেকশনে আবেদন করতে গেলে কী কী আপনাকে নিয়ম মানতে হবে, সমস্ত কিছু বলে দিলাম। এরপরেও যদি আপনাদের প্রবলেম হয়, সিএর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাবেন, সেখানেও এফএকিউ সেকশন এগুলো রয়েছে, বা আপনারা আপনাদের মানে সিএর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করেও আপনারা এগুলো জেনে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা এই পোস্টটা নিজেরাই কিন্তু পড়ে নিতে পারেন এবং আপনাদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে যা যা লাগবে আপনি এখান থেকে দেখে দেখে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন বা ডকুমেন্টগুলো জোগাড় করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটিকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।